আজকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বইয়ে পরিবেশ ও বনভূমি এই অংশটার উপরে কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট প্রশ্ন বলেছে বন বা অরণ্য কাকে বলে। বনভূমি যেহেতু অধ্যায়, তাই জন্য আমাদের বন বা অরণ্যভূমি সম্পর্কে জানতে হবে। তাহলে যেসব অঞ্চলে মানুষজন থাকে না, তাহলে মানুষ থাকবে না, মানুষ থাকবে না। আর কে থাকবে? তাহলে ওখানে অনেক গাছপালা থাকবে, অনেক গাছপালা থাকবে। তাছাড়া বিভিন্ন ধরনের পশু পাখি পতঙ্গ বাস করে, তাদের বন বলে। তাহলে বন কারা? যেসব অঞ্চলে মানুষজন থাকবে না, অনেক গাছপালা দেখতে পাওয়া যায় এবং অনেক পশু পাখি পতঙ্গ বসবাস করে, তাকে বন বা অরণ্য বলা হয়। তাহলে অরণ্যের মধ্যে কারা বসবাস করে তোমরা বুঝতে পারলে? প্রচুর পশু পাখি বসবাস করে। এবার দেখো বলেছে যে উদ্ভিদ কয় প্রকার ও কি কি। আমাদের এই প্রশ্নটা আরো ভালো হতো যদি উদ্ভিদের কাণ্ড হিসাবে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। আমরা উদ্ভিদের কাণ্ড হিসাবে যদি ভাগ করি, তাহলে উদ্ভিদকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। যাদের কাণ্ড নরম রসালো প্রকৃতির হয়, যারা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে না, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ শ্রেণীর উদ্ভিদ হচ্ছে কারা? ধান গাছ হতে পারে, ঘাস হতে পারে, এরা হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ, যারা কি হয়ে থাকে? নরম হয়ে থাকে, যাদের কাণ্ড রসালো প্রকৃতির হয়ে থাকে। তাহলে বিরুৎ যেমন হলো, তাদের থেকে একটু শক্ত গাছগুলো, একটু বড়, একটু ঝোপালো, কিন্তু গাছে কোনো রকম গুড়ি থাকে না, তাদেরকে আমরা বলে থাকি, এই অংশটাকে বলে থাকি গুল্ম শ্রেণীর উদ্ভিদ। তাহলে গুল্ম শ্রেণীর উদ্ভিদ কারা? যাদের হচ্ছে কাণ্ড হচ্ছে কি হয়ে থাকে? কাণ্ড কিন্তু শক্ত হয়ে থাকে, কিন্তু কাস্টল প্রকৃতির নয়, ঝোপালো প্রকৃতির হয়ে থাকে গাছগুলো, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে গুল্ম জাতীয় উদ্ভিদ কারা হতে পারে? গুল্ম জাতীয় উদ্ভিদ হতে পারে জবা, হতে পারে গুল্ম জাতীয় উদ্ভিদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে ছোট ছোট গাছগুলোকে আমরা বলে থাকি গুল্ম জাতীয় উদ্ভিদ। বিরুৎ বললাম কি? ঘাস। এছাড়া যাদের কাণ্ড খুব শক্ত কাস্টল প্রকৃতির হয়ে থাকে, তাকে আমরা বলে থাকি হচ্ছে বৃক্ষ। তাহলে বনে আমরা কোন কোন বৃক্ষ দেখতে পারি? বনে আমরা ছাতিম গাছ দেখতে পারি। ছাতিম কিন্তু একটা বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তাহলে ছাতিম হতে পারে, আম হতে পারে, অশ্বত্থ হতে পারে, আমলকি হতে পারে, অর্জুন হতে পারে, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তাহলে কাণ্ড হিসাবে 3 ভাগে ভাগ হয়, একটা বিরুৎ জাতীয়, একটা হচ্ছে গুল্ম জাতীয়, আর একটা বৃক্ষ জাতীয়। বিরুৎ জাতীয় উদাহরণ হচ্ছে ঘাস হতে পারে, গুল্ম জাতীয় উদাহরণ জবা হতে পারে, বৃক্ষ জাতীয় উদাহরণ আম হতে পারে, ছাতিম হতে পারে, অর্জুন হতে পারে, এগুলো হতে পারে। আশা করি তোমরা কাণ্ড কয় ভাগে ভাগ করা যায়, কাণ্ড অনুসারে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় বুঝতে পারলে। উদাহরণও দিলাম আমরা। 3 নম্বর প্রশ্ন দেখো, বনে জন্মায় এমন কতগুলি ঔষধি উদ্ভিদের নাম। ঔষধি উদ্ভিদ মানে যে সমস্ত গাছ থেকে ওষুধ তৈরি হয়। আমরা জানি নিম গাছ থেকে নিমবিন তৈরি হয়, তাহলে এটা একটা ওষুধ। তাহলে নিম গাছ হচ্ছে, নিমবিন একটা ওষুধ তৈরি হচ্ছে, কোথা থেকে পাওয়া যাচ্ছে? নিম থেকে পাওয়া যাচ্ছে। তাহলে একটা ঔষধি গাছ হলো। আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে সিংকোনা। সিংকোনা গাছ থেকে, সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, যেটা বিভিন্ন রোগ, এই তোমার হচ্ছে, হ্যাঁ, ম্যালেরিয়ার ওষুধ হিসেবে একে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া তো তোমরা জানো তুলসী, তুলসী গাছও থাকে, সেই তুলসী গাছও কিন্তু আমরা ওষুধি হিসেবে ব্যবহার করি, বা আমরুল হিসেবে হতে পারে, থানকুনি হতে পারে, এগুলো কিন্তু আমরা সমস্তকে ঔষধি গাছ বলতে পারি, যেগুলো আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধক করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়, তাদেরকে বলা হয়ে থাকে ঔষধি উদ্ভিদ। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, 4 নম্বর প্রশ্ন, বনে জন্মায় এমন কতগুলি গুল্ম জাতীয় ও বিরুৎ জাতীয় উদ্ভিদের নাম। দেখো, গুল্ম জাতীয় আমি তো তখনই একবার বলেছি, হ্যাঁ, জবা বলেছিলাম। আচ্ছা, এখানে একটু নতুন কতগুলো বলি। আতা বলবো, তোমরা এখন খুব কম দেখো, আগে গ্রাম সাইডে খুব আতা গাছ দেখা যেত। অরহর হতে পারে, এটাও গুল্ম জাতীয় হতে পারে, অরহর। তারপর আকন্দ হতে পারে, এগুলো সবই হচ্ছে গুল্ম। চাপা হতে পারে, বিভিন্ন প্রচুর উদাহরণ আমরা এরকম পাবো। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে বিরুৎ জাতীয় উদ্ভিদ, বনে জন্মায় বিরুৎ জাতীয় উদ্ভিদ। বিরুৎ জাতীয় উদ্ভিদের মধ্যে আমরা বলেছি কচু হতে পারে, দুব্বা ঘাস হতে পারে,
আমরা বলেছিলাম ঘাস, এখানে আমরা একটু উল্লেখ করে দিই দুব্বা ঘাস। আবার নীল শালুক হতে পারে, নীল শালুক। হ্যাঁ, এইগুলো সবই হচ্ছে তোমার বিরুৎ জাতীয় উদ্ভিদের নাম, যেগুলো আমরা বনে দেখতে পাই। তারপরে প্রশ্ন দেখো, বন্য প্রাণী কাকে বলে? 5 নম্বর প্রশ্ন দেখো, বন্য প্রাণী কাকে বলে? যেসব প্রাণী বনে থাকে, যারা বনে জঙ্গলে থাকে যে সমস্ত প্রাণীগুলো, তাদেরকে বন্য প্রাণী বলে। তোমার উদাহরণ হতে পারে বাঘ, হাতি, শিয়াল, এগুলো কিন্তু তোমার হচ্ছে বন্য প্রাণীর উদাহরণ। তাহলে যারা বনে থাকে তাদেরকে বলা হয়ে থাকে বন্য প্রাণী। 6 নম্বর প্রশ্ন দেখো, বন্য প্রাণী বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা কি? দেখো, বন্য প্রাণী কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। দেখো, 1 নম্বর কারণ যদি আমরা দেখি, প্রকৃতিতে একটা ভারসাম্য বজায় থাকে। তাহলে প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখা হচ্ছে এর অন্যতম কারণ। তাহলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, এইটা হচ্ছে বন্যপ্রাণী বাঁচিয়ে রাখার 1 নম্বর কারণ হতে পারে। তাছাড়া কিছু কিছু আমরা জিনিস পাই, যেমন তোমার হচ্ছে মধু, মোম, এই যে সামগ্রীগুলো পাই, এই সামগ্রীগুলোকে পাওয়ার জন্য আমাদের কিন্তু প্রাণী দেহ বাঁচিয়ে রাখা প্রয়োজন। তাহলে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করার জন্য আমাদের এই প্রাণীকে রক্ষা করা দরকার। এছাড়া কিছু প্রয়োজনীয় যে সামগ্রী, মধু, মোম, এগুলো এগুলো পাওয়ার জন্য হ্যাঁ আমাদের কিন্তু বন্য প্রাণীদেরকে সংরক্ষণ বা তাদেরকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। তাহলে আশা করি তোমরা বন্যপ্রাণী কেন বাঁচিয়ে রাখতে হবে, তাদের সংরক্ষণ কিভাবে কেন করতে হবে, এটা তোমরা বুঝতে পারলে। এরপরের প্রশ্ন দেখো, বন সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমরা বললাম বন্য প্রাণীকে সংরক্ষণের প্রয়োজনীয়তা, এবারে আমরা পড়ব হচ্ছে বন সংরক্ষণের প্রয়োজনীয়তা। বন সংরক্ষণের অন্যতম যেটা হচ্ছে পরিবেশকে রক্ষা করা। তোমরা জানো উদ্ভিদেরা কিন্তু বেঁচে থাকার জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে পরিবেশকে কিন্তু নির্মল রাখে। তাহলে পরিবেশ রক্ষা হচ্ছে অরণ্যের মানে গাছের অন্যতম একটা মানে প্রয়োজনীয়তা, মানে আমাদের বলতে বন সংরক্ষণের প্রয়োজনীয়তা এই জন্য যে পরিবেশকে রক্ষা করা, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। 2 নম্বর কি, যে কথাটা বললাম যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের একটা ভারসাম্যকে বজায় রাখা। 3 নম্বর হচ্ছে যে তোমার হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখা। প্রাকৃতিক সৌন্দর্য হতে পারে, সেই প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখার জন্য কিন্তু আমাদের বন সংরক্ষণের প্রয়োজন রয়েছে। এছাড়া কি রয়েছে, দেখো যদি গাছ যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু জানো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। তাহলে বন্যা, খরা, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধ করার জন্য আমাদের বন সংরক্ষণের কিন্তু প্রয়োজন রয়েছে। এছাড়া বনের প্রাণীদের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখা, এটাও কিন্তু বন সংরক্ষণের অন্যতম প্রয়োজনীয় দিকগুলোর মধ্যে একটি। বন্যপ্রাণীকে কিভাবে সুরক্ষা দেওয়া যাবে? দেখো, 1 নম্বর হচ্ছে কঠোর আইন করতে হবে। বন্যপ্রাণী কারা মারে? চোরা শিকারীরা। চোরা শিকারীদেরকে দমন করতে হবে। তাহলে চোরা শিকারী যারা থাকবে, তোমরা জানো যে রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের যে চামড়া, এইটা লোমটা দেখতে খুব সুন্দর হয়ে থাকে। সেই সুন্দর হওয়ার জন্য অনেকে এটাকে মেরে বিদেশে চালান করে প্রচুর অর্থের জন্য। তাদেরকে বলা হয় যারা এই কাজটা করে তারা চোরা শিকারী। সেই চোরা শিকারীদেরকে কঠোরভাবে দমন করতে হবে এবং কঠোর নিয়ম আইন প্রণয়ন করতে হবে, কঠোরভাবে এদেরকে দমন করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষকে সচেতন করা। মানুষ সচেতন না হলে হবে না, মানুষকে সচেতন করতে হবে, বনের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদেরকে জানাতে হবে যে বন আমাদের কিভাবে করতে পারে। তারপরে সুরক্ষা, বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু এই সমস্ত উপায়গুলো গ্রহণ করার মাধ্যমে আমরা বন্যপ্রাণীকে সুরক্ষা দিতে পারি।
তারপরে দেখো কাদের লুপ্ত প্রাণী বলা হয়, যে সমস্ত প্রাণীগুলো পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে তাদেরকে লুপ্ত প্রাণী বলা হয়। এর মধ্যে তোমরা জানো ডাইনোসর। ডাইনোসর কি হয়ে থাকে দেখো, ডাইনোসর কত শক্তিশালী প্রাণী, তাও হারিয়ে গেছে। কেন জানো? কারণ হচ্ছে পরিবেশের সাথে লড়াই করে এরা বেঁচে থাকতে পারেনি। যারা পরিবেশের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারে তারাই পৃথিবীতে থাকবে, বাকিরা কিন্তু যতই শক্তিশালী হোক না কেন তারা পৃথিবী থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। যখন উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা এগুলো সম্পর্কে ডারউইন একটা মতবাদ পাবে। সেই মতবাদে বলা হয়েছে পরিবেশের সাথে লড়াই, যারা পরিবেশের সাথে লড়াই করতে পারবে তারাই শুধুমাত্র পৃথিবীতে থাকবে, আর যারা লড়াই করতে পারবে না তারা অবলুপ্ত হয়ে যাবে। তেমনি দেখো একটি অবলুপ্ত প্রাণী বা লুপ্ত প্রাণীর নাম হচ্ছে ডাইনোসর। তারপরে দেখো বনে দেখতে পাওয়া যায় এমন কতগুলি পাখি, কতগুলো স্তন্যপায়ী প্রাণীর নাম বনে দেখতে পাওয়া যায়। এই প্রশ্নটা হয়তো তোমরা পারবে। কি কি পাখি আমরা বনে দেখতে পাই? আমরা টিয়া দেখি, আমরা কোকিল দেখি, পেঁচা দেখি। এই সমস্ত প্রাণী পাখিগুলো আমরা কিন্তু বনে কিন্তু দেখতে পাই। এছাড়া শকুন, ঈগল, হ্যাঁ, কাঠঠোকরা, চিল, ময়ূর এদেরকেও আমরা দেখতে পাই। স্তন্যপায়ী প্রাণী কোনগুলো? স্তন্যপায়ী হচ্ছে যারা মাতৃদুগ্ধ পান করে বেড়ে ওঠে। যেমন তোমাদের বাদর হতে পারে, বন্যপ্রাণীর মধ্যে এটি অন্যতম। বাদর হতে পারে, হনুমান হতে পারে। এরা সবাই দেখবা কি হয়, স্তন্যপায়ী প্রাণী, মাতৃদুগ্ধ পান করে বেড়ে ওঠে। হরিণ হতে পারে। আশা করি তোমরা এই অধ্যায়টা বুঝতে পারলে। আজকে এই পর্যন্তই, এর পরের দিন বাকি অংশগুলো আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.